যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই চ্যানেল ল অ্যান্ড লাইফের পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির আদেশ 4 বা চতুর্থ আদেশ সম্পর্কে আলোচনা করব। অর্ডার 4 আমরা ইতিপূর্বে 1, 2, 3 অর্ডার নিয়ে আলোচনা করেছি। এর বাইরেও 21, 41 থেকে 46 এই সকল অর্ডার নিয়েও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এমনকি দেওয়ানি কার্যবিধির যে ধারাসমূহ রয়েছে সেগুলো নিয়েও বেশ কয়েকটি পর্বে সবগুলো ধারা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে যে আদেশটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি খুবই ছোট একটি আদেশ। আদেশ নাম্বার 4। আদেশটি হচ্ছে মোকদ্দমা রুজুকরণ। কিভাবে আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব বা রুজু করব। তো মোকদ্দমা দায়ের করার পদ্ধতি হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে। আমরা দেখব এই আদেশে মাত্র দুটো বিধি রয়েছে। এই দুটো বিধির মধ্যে মোকদ্দমা রুজু সম্পর্কে কথা বলা হয়েছে। ইনস্টিটিউশন অফ সুটস। তো মোকদ্দমা দায়ের করতে হয় দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম কথা। এক্সকিউজ মি। আরজি দাখিল ব্যতীত দেওয়ানি মোকদ্দমা দায়েরের কোনো সুযোগ নেই। যেখানে আমরা ফৌজদারি মোকদ্দমার ক্ষেত্রে পিটিশন দাখিল ছাড়াও মৌখিকভাবে সংবাদ প্রদান করলেও মোকদ্দমা রুজু হয় অনেক ক্ষেত্রে। সেটা আমরা ফৌজদারি কার্যবিধি যখন আলোচনা করব তখন দেখব। শুধুমাত্র তুলনা করার জন্য বললাম। এই ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে অবশ্যই আরজি দাখিল করে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। এবং সেই আরজিটা কোথায় দাখিল করতে হবে? আদালতের কাছে অথবা আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে। সাধারণত আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমা যেটা চর্চা হয়ে আসছে, আমরা দেখি যে বিশেষ ক্ষেত্র ব্যতীত সেরেস্তায় দাখিল করতে হয়। অর্থাৎ ওই যে কথাটা বলেছে, হয় আদালতের কাছে অথবা আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তার কাছে, যিনি হচ্ছেন সেরেস্তাদার। তো আমরা সেরেস্তায় মোকদ্দমাটা আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তার কাছে মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করে থাকি। তো এখানে আমরা দেখব যে বিধি 1-এর মধ্যে আরও দুটি উপবিধি রয়েছে, 1ক এবং 1খ। এখানে একটা বিষয় বলিনি যে 1ককে আমরা 1-এর ক কিন্তু বলতে পারবো না। 1-এর ক এক জিনিস, 1ক এক জিনিস। ছোট্ট একটা বিষয়, কিন্তু অনেকের ভুল হয়, সেই জন্য মেনশন করলাম। তো যাই হোক, ওখানে আমরা কি পেয়েছি? ওখানে আমরা দেখব যে বলা হয়েছে যে মোকদ্দমা দায়েরের সময় ওই মোকদ্দমার যে কোর্ট ফি আছে সেটা মোকদ্দমা দায়েরের সময় প্রদান করতে হয়। যদিও আদালতের অনুমতি সাপেক্ষে ভিন্নতাও হয়ে থাকে, তথাপি নিয়মটা হচ্ছে মোকদ্দমা দাখিলের সময় কোর্ট ফি দাখিল করতে হয়। অন্যান্য ফি পরবর্তীতে দাখিল করলেও চলে। তারপর শুধু আরজি দিলেই যে মোকদ্দমা হয় না, সেখানে আরও কিছু প্রয়োজন হয়। এই কথাগুলো বলা আছে এই আদেশেই, চতুর্থ আদেশে। বিধি 1-এর উপবিধি 1খ-তে বলা আছে। 1খ-তে কি বলা আছে? যে যতজন বিবাদী থাকবে মোকদ্দমায়, ওই আরজির ততগুলো অবিকল নকল দিতে হবে। এখানেও আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো কোনো কোর্টে একটা ভিন্নতা দেখি যে যখন ওই প্রত্যেক বিবাদীকে একটি করে আরজির অবিকল নকল দেওয়ার প্রশ্ন আসে, তখন আমরা অবিকল নকলের পরিবর্তে অনেক জায়গাতেই একটা সামারি কপি দেওয়া হয়। অর্থাৎ আরজিটাকে ছোট করে, কনসাইজ করে এবং লেখাগুলোকে একদম ছোট ছোট করে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে সেটা দেওয়া হয়। উপরন্তু যখন সমনটা জারি করা হয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে শুধু নোটিশটা দেয়া হয় বিবাদীকে, এবং অনেক ক্ষেত্রেই সেই আরজির কপিটা খুলে ফেলা হয়। সেগুলো হচ্ছে ভিন্ন বিষয়, আমি প্র্যাকটিসের কথা বলছি। কিন্তু আইনটা কি? আইনটা হচ্ছে আমার আরজিটা যেরকম থাকবে অনুরূপ একটা নকল থাকবে প্রত্যেক বিবাদীর জন্য। তার মানে আমার একটি দেওয়ানি মোকদ্দমায় যদি 40 জন বিবাদী থাকে, তাহলে আমাকে 40টি আরজির নকল দিতে হবে, আর মূল আরজিটা তো দিতে হবে আদালতকে। এর বাইরে কি দিতে হবে?
প্রত্যেকের জন্যে অর্থাৎ প্রত্যেক বিবাদীর জন্য একটি করে খাম দিতে হবে, যে খামের মধ্যে ওই ঠিকানা লেখা থাকবে। অর্থাৎ এই আদালত যে ঠিকানাটা লিখে তার কাছে পাঠাবে, এই জিনিসগুলো ওখানে লিখে ও এই খামের মধ্যে লাগিয়ে দিতে হবে, ডাক টিকিট সহকারে সেই খামটা দিতে হবে। উপরন্তু যখন এটা বিলি হবে তখন ওই যিনি বিবাদী তিনি যে এটা পেয়েছেন এটার জন্য যেন উনি প্রাপ্তি স্বীকার করতে পারেন, তার জন্য একটি প্রাপ্তি স্বীকারের কার্ড দিতে হবে, যেটাকে আমরা এডি কার্ড বা অ্যাকনোলেজমেন্ট ডিউ বলি। ওই এডিটাও এটার সাথে দিয়ে দিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করব, এবং সেই দেওয়ানি মোকদ্দমা দায়েরের সময় যতজন বিবাদী থাকবে প্রত্যেকের জন্য একটি করে আরজির অবিকল নকল দিতে হবে, প্রত্যেকের জন্য একটি করে খাম দিতে হবে যেখানে পূর্ণ ঠিকানা লেখা থাকবে, এবং একটি করে এডি কার্ড দিতে হবে। পাশাপাশি আমাকে ওই মোকদ্দমার যে কোর্ট ফি আছে সেই কোর্ট ফি আইন মোতাবেক, কোর্ট ফি আইন অনুসারে যে কোর্ট ফি আসে সেটা দাখিল করতে হবে। তারপর আমরা দেখব যে বিধি 2-এ বলা হচ্ছে যে আদালতে যখন এইভাবে দেওয়ানি মোকদ্দমা দাখিল করা হবে বা দায়ের করার মাধ্যমে মোকদ্দমা রুজু করা হবে, তখন কি করবেন, ওইগুলো একটা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হবে, এবং এটা সিরিয়ালি এইভাবে আসে। এবং সেটা আমরা দেখি যে আমাদের সাধারণত মোকদ্দমার যে নম্বর পড়ে দেওয়ানি মোকদ্দমার, ওই নম্বরটা কিন্তু ওই রেজিস্ট্রারেরই ক্রমিক নম্বর। অর্থাৎ বছরের শুরু যখন হয় তখন থেকেই 1 থেকে নম্বরটা শুরু হয়, এবং অবলিক দিয়ে ওই সনটা উল্লেখ করা হয়। যদিও এই কথাগুলো এই বিধিতে বলা নেই, কিন্তু আমি চর্চা আমরা যা করি সেগুলো নিয়ে কথা বলছি। এখানে বলা হচ্ছে যে ওই রেজিস্ট্রার একটা থাকবে, ওখানে দিতে হবে, এবং সেই ক্রমিক সংখ্যাটা এই ধারাবাহিকভাবে আসবে, এই কথাও এখানে বিধিতে বলা আছে। কিন্তু আমরা যেটা দেখি এটার সাথে যে পাশাপাশি অবলিক দিয়ে সনটা দেওয়া হয় বোঝার জন্যে, যেমন 26 সনের 6 নং মোকদ্দমা 06/26, অর্থাৎ 2026 সনের এই আদালতের 6 নম্বর মোকদ্দমা। আবার কি হয়, পাশে একটু এই মোকদ্দমার প্রকারটাও বলে দেওয়া হয় ছোট করে, যেমন বাটোয়ারা মোকদ্দমা হলে লেখা হয় বাটু, বা ঘোষণামূলক মোকদ্দমা বা অন্য কোনো মোকদ্দমা হলে লেখা হয় অন্য, মানে অন্য প্রকার। কেউ পুরোটাও লিখে অন্য প্রকার। আবার পারিবারিক মোকদ্দমা হলে লেখা হয় পারি, বা কখনো পারিবারিক, বা কখনো শুধু পারি। অর্থাৎ মোকদ্দমার নাম্বার আমরা দেখব, যেমন আমি যদি ধরি এরকম যে 28/22 পারি, তার মানে হচ্ছে এই দেওয়ানি মোকদ্দমাটা 28 নম্বর মোকদ্দমা 2022 সনের কী মোকদ্দমা, এটা পারিবারিক মোকদ্দমা। কারণ পারিবারিক মোকদ্দমাও একটা দেওয়ানি মোকদ্দমা, কেননা ওখানে কি হয়, ওখানে অধিকারের জন্য দাবি করা হয়। আমরা গত ভিডিওতে যেটা আলোচনা করেছি, দেওয়ানি মোকদ্দমা কী নিয়ে হয়, রাইট টু প্রপার্টি অথবা রাইট টু অফিস, মানে যে কোনো পদের অধিকার কিংবা সম্পত্তির অধিকার নিয়ে সাধারণত দেওয়ানি মোকদ্দমা হয়। কথার প্রেক্ষিতে আরেকটি কথা আমরা বলতে পারি যে দেওয়ানি মোকদ্দমায় আমরা কি পাই, দেওয়ানি মোকদ্দমায় কি আমরা শাস্তি পাই? না, সাধারণত দেওয়ানি মোকদ্দমা করা হয় প্রতিকারের জন্যে। আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটার জন্য আমি মোকদ্দমা করব। আমি যদি আমার মোকদ্দমা আমি প্রমাণ করতে পারি, তাহলে আদালত আমাকে সেই চাহিত বিষয়টি প্রদান করবে। আর যদি আমি আমার মোকদ্দমা প্রমাণ করতে না পারি, তাহলে সেটি প্রদান করবে না। কিংবা যে আমার অধিকার হরণ করেছে বা যে আমার অধিকার ভঙ্গ করেছে, তার কাছ থেকে আদালত আমার অধিকারটা পাইয়ে দিবে আমাকে, কিন্তু তাকে কোনো শাস্তি প্রদান করবে না। তার মানে হচ্ছে দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার পাওয়া যায়, আর ফৌজদারি মোকদ্দমায় কোনো প্রতিকার পাওয়া যায় না, ওখানে শাস্তি দেয়া হয়। ওটা হচ্ছে অপরাধ, ক্রিমিনাল অফেন্স। যখন কোনো ব্যক্তি কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত করে, তখন তার বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের হয় সংশ্লিষ্ট আইনে, সেই আইনে যেটা বলা থাকে যে শাস্তির কথা, সেই শাস্তিটা তাকে মামলা প্রমাণিত হলে তাকে শাস্তিটা প্রদান করা হয়, ওটা হচ্ছে ফৌজদারি মামলায়। কাজেই দেওয়ানি মামলায় কিন্তু সাধারণত কোনো শাস্তি প্রদান করা হয় না। তবে অর্থের মামলার ক্ষেত্রে অর্থ আদায়ের জন্য কতিপয় ক্ষেত্রে সাময়িকভাবে সর্বোচ্চ 6 মাসের জন্য দায়িককে দেওয়ানি কারাগারে আটকের বিধান আছে। সেটা অর্থঋণ আদালতে কিংবা এক্সিকিউশনের ক্ষেত্রে, মানে জারির ক্ষেত্রে সেটা বিশেষ বিধান আছে। কিন্তু সাধারণত দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় প্রতিকারের জন্যে। তাহলে আমরা আজকে এই দেওয়ানি কার্যবিধি 1908-এর 4 নম্বর আদেশ থেকে জানতে পারলাম কিভাবে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়।
দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় আর্জি দাখিলের মাধ্যমে, এবং সেই আর্জিটা আদালতের নিকট অথবা তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হয়। এটার সাথে কোর্ট ফি দিতে হয়। এটার সাথে প্রত্যেক বিবাদীর জন্য একটি করে আর্জির অনুরূপ অনুলিপি বা প্রতিলিপি দিতে হয়, এবং একটি করে পূর্ণাঙ্গ প্রত্যেক বিবাদীর জন্য পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত একটি করে খাম দিতে হয়, এবং কি দিতে হয়, প্রত্যেকের জন্য একটি করে এডি দিতে হয়। তবে দেখা যায় যে এটা আমরা ভিন্ন জায়গায় পাবো, কারণ এখানে আরেকটা কথা বলা আছে। আমরা দেখব যে এই দেওয়ানি মোকদ্দমা দায়েরের জন্য আমাদেরকে ষষ্ঠ আদেশ এবং সপ্তম আদেশ অনুসরণ করতে হবে। ষষ্ঠ আদেশ কি আছে? ষষ্ঠ আদেশে আছে সাধারণভাবে আর্জি ও জবাব, হ্যাঁ, প্লিডিংস ইন জেনারেল, ওই কথাগুলো ওখানে ষষ্ঠ আদেশে আছে। এবং সপ্তম আদেশ হচ্ছে প্লেইন্ট বা আর্জি। ওখানে আমরা আরও কিছু নিয়ম দেখতে পাবো, আর্জি দাখিলের সামগ্রিক নিয়ম। ওখানে আমরা যখন ওগুলো আলোচনা করব আমরা জানব যে প্রত্যেক বিবাদীর জন্য 3টি সমন দিতে হয়, সমনের যে অংশ আছে ওখানে জানব আদেশ 5-এ, ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এই মামলা রুজুকরণ সম্পর্কিত এই আলোচনায় যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।